তারপর খাওয়া দাওয়া শেষ করে আবারও খাটে বসে নরেশ ওর গল্প শুরু করে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গত রাতে ঠিক যে জায়গা থেকে মূর্তিটা অদৃশ্য হয়ে গিয়েছিল সেখানে এসে অনেক কিছু পর্যবেক্ষণের দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতে লাগলেন। কিন্তু দিনের বেলায় কোনো কিছুই তার অস্বাভাবিক বলে মনে হলো না। পাহাড়ের টিলায় এই বাড়িটা ছিল লোকালয় থেকে বেশ কিছু দূরে। তার উপর ভুতুড়ে বদনামের জন্য লোকজন, এমনকি কোনো সাহসী পুরুষও এই বাড়ির ত্রিসীমানায় আসতে ভয় পায়। নির্বান্ধব এই পরিবেশে দার্শনিক ভদ্রলোক আবার তন্ময় হয়ে গেলেন নিজের পড়াশুনোয়। প্রায় সারাদিনই বইয়ের জগতে ডুবে থাকলেন। ফলে রাতের অশরীরী আর অদ্ভুত ঘটনার কথা প্রায় ভুলেই গেলেন তিনি। রাতের খাওয়া দাওয়া সেরে যখন বিছানায় শুতে এলেন তখনই আরেকবার গত রাতের ঘটনার কথা মনে পড়ল। কিন্তু ঘটনাটি তিনি তেমন আমল দিলেন না। ভাবলেন অত্যধিক ক্লান্তি আর চিন্তাগ্রস্ত থাকার জন্য আধা ঘুম আধা জাগা অবস্থায় কি দেখেছিলেন। বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম না এলেও কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেলেন। সব কিছুকে অলিক বলে উড়িয়ে দিলেও আজ রাতেও গত রাতের ঘটনার পুনরাবৃত্তি হলো। এমনকি তারপরের রাতেও একই ব্যাপার ঘটল। পরপর 3 রাত্রি এইভাবে অশরীরীর আবির্ভাব এবং একইভাবে হাত পা নেড়ে কিছু বলতে চাওয়ার চেষ্টা এবং একইভাবে উঠোনের দিকে একই জায়গায় এসে তার মিলিয়ে যাওয়া বেশ ভাবিয়ে তুলল তাকে। তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না যে কেন এমনটা হচ্ছে, কিভাবে হচ্ছে। অবশেষে 4র্থ দিন সকালে দার্শনিক কিন্তু আর সবকিছু নিছক কল্পনা বলে উড়িয়ে দিতে পারলেন না। আবার ভয় পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েও গেলেন না। তিনি মনে মনে ভাবলেন, নিশ্চয়ই এর মধ্যে অনুসন্ধানের কিছু আছে। যদি সত্যি কোনো অশরীরী থেকে থাকে তাহলে সে নিশ্চয়ই তাকে কিছু বলতে চাইছে। আর সবচেয়ে বেশি যেটা তাকে আকৃষ্ট করলো সেটা হচ্ছে উঠোনের ওই নির্দিষ্ট স্থানেই কেন বা প্রতি রাতে অদ্ভুত আর বিভৎস আকৃতির এই মূর্তি উঠোনের ওই বিশেষ জায়গায় এসে হারিয়ে যাচ্ছে। তাহলে ওই জায়গাটিতে নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ কিছু আছে। এর তদন্ত হওয়া প্রয়োজন। 4র্থ দিন সকালে আলো ফোটার সঙ্গে সঙ্গে দার্শনিক আর বাড়িতে বসে রইলেন না, চলে গেলেন শহরে। প্রথমে তিনি যোগাযোগ করলেন স্থানীয় ম্যাজিস্ট্রেটের সঙ্গে। সব কথা খুলে বললেন। অন্য কেউ হলে হয়তো ম্যাজিস্ট্রেট পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিতেন। কিন্তু দার্শনিক এই এলাকায় বেশ পরিচিত ছিলেন। জ্ঞানী এবং বুদ্ধিমান হিসেবে তিনি বেশ পরিচিত ছিলেন সকলের কাছে। তাই তার কথাকে এলায় উড়িয়ে দিতে পারলেন না ম্যাজিস্ট্রেট সাহেব। কাল বিলম্ব না করে তিনি বেশ কিছু মজুর নিয়ে ফিরে এলেন দার্শনিকের কেনা নতুন বাড়িতে। উঠোনের ঠিক যে জায়গায় এসে সেই অশরীরী মূর্তিটি গত 3 দিন রাত্রে অদৃশ্য হয়েছে সেই জায়গাটায় মাটি কোপাতে লাগলো মজুরেরা। অবশ্য বেশি দূর মাটি খুঁড়তে হলো না। সামান্য কয়েক হাত জমির নিচে পাওয়া গেল একটা আস্ত কঙ্কাল। কঙ্কালটির হাত পা শেকল দিয়ে বাঁধা। পুরু শেকলেও মরচে ধরেছে। ভূত প্রেতে দার্শনিকের কোনোদিনই বিশ্বাস ছিল না। কিন্তু সমস্ত ঘটনা চাক্ষুষ করে তার বিস্ময়ের সীমা রইল না। ম্যাজিস্ট্রেট সাহেবের পরামর্শে ধর্মীয় নিয়ম কানুন মেনে যথাযথভাবে কবর দেওয়া হলো সেই কঙ্কালটিকে। আর সব থেকে অদ্ভুত ব্যাপার,
ভালোভাবে ধর্মীয় রীতি মেনে কবরস্থ করার পর আর কোনো দিনও এই বাড়িতে সেই অশরীরী মূর্তির আবির্ভাব ঘটেনি। এরপর দার্শনিক বলেছিলেন যে কোনোদিন তিনি আর কিছুই দেখেননি, কিন্তু তবু বাড়িটির ব্যাপারে খোঁজ খবর শুরু করলেন। গ্রামের কেউই কিছু ঠিকভাবে বলতে পারল না, তবে এক বৃদ্ধার মুখে শোনা গেল অনেক দিন আগে এক বৃদ্ধ কৃতদাসকে সামান্য অপরাধের জন্য ওইভাবে হাতে পায়ে শিকল বেঁধে জীবন্ত কবর দেওয়া হয়েছিল ওই বাড়িতে। এই ঘটনা সত্যি কি মিথ্যা জানার উপায় নেই, তবে দার্শনিক বুঝেছিলেন মৃত্যুর পর আত্মার যাওয়া আসা থাকে, আর সে আত্মা যদি অতৃপ্ত হয় তাহলে অশরীরীর রূপ নিয়ে মানুষকে দেখা দিতে চায়, হয়তোবা অতৃপ্ত আত্মা মুক্তির পথ খুঁজতে চায়। গল্প বলতে বলতে কখন যে 11টা বেজে গেছে সেটা ওরা দুজনের কেউই লক্ষ্য করেনি। হঠাৎ নরেশ তাকে বলে, কে একটা এদিকে হেঁটে আসছে বলে মনে হচ্ছে, কিন্তু এত রাতে কে এই শুনশান জায়গায় আসবে? এই করম, তুই দেখতে পাচ্ছিস না? এই কথা শোনা মাত্র করম লাফিয়ে উঠে পড়ে বিছানা থেকে, আর সঙ্গে সঙ্গে লাঠি আর টর্চ নিয়ে বেরিয়ে পড়ে। আজকে খুঁজে বার করতেই হবে কে ওই লোকটা। তাড়াতাড়ি চলো, মনে হয় এই এসেছিল গতকাল। কথাটা বলেই করম বেরিয়ে গেল। নরেশ করমের আচরণ দেখে বেশ অবাক হয়ে যায়, তার পিছন পিছন যেতে থাকে। তারা যখন দরজার কাছে পৌঁছে দরজা খোলে তখন দেখে কেউ কোথাও নেই। ঠিক এইটাই আগের দিন আমার সাথে হয়েছিল। আজকে লোকটাকে ধরতেই হবে। রোজ ঢুকবে আর কোথাও একটা খাপটি মেরে বসে থাকবে। ভূত হোক মানুষ হোক, আজকে জানতে হবেই কে এরকম করে। নরেশ বেশ উদ্বিগ্ন হয়ে বলল, আরে তুমি কি সত্যি ভাবছো এটা কি চোর বা অন্য কিছু? কারণ এ তো গ্রামের লোক হতেই পারে। না না, সেটা সম্ভব নয়। এই কথাটা বলেই করম লনের দিকে চলে গেল। নরেশ তার কথায় সম্মতিসূচক ঘাড় নাড়ল। তারপর সেও করমের পিছন পিছনে গেল। প্রায় 15 মিনিট হাঁটার পর নরেশ বলল, এই দেখো, এখানে কেউ নেই। আমি তোমাকে প্রথমেই বললাম কোনো চোর নয়, গ্রামের কেউ এসেছিল আবার চলে গেছে। করম কিছুতেই মানতে চাইল না যে লোকটা গ্রামে চলে গেছে। সে খানিকটা বিরক্ত হয়ে মনে মনে ভাবতে লাগলো, কিভাবে লোকটা বারবার অদৃশ্য হয়ে যাচ্ছে। আমরা তো বেশ তাড়াতাড়ি এলাম, আর গ্রামের রাস্তা তো আমার ঘরের দিকে নয়। তাহলে লোকটা আমার ঘরের দিকে যাচ্ছিল কেন? তারপর তাদের সাথে যা ঘটল সেটার জন্য বোধহয় নরেশ ও করম কেউই প্রস্তুত ছিল না। ঘটনার তাৎপর্য এতটাই ছিল যে করমচাঁদ পাকরুদ্ধ হয়ে পড়ল। করমচাঁদ দেখল তার কয়েক মিটার সামনে দুতলায় লনের উপর দিকে একটু বাঁদিকে জায়গাটা একটু কুয়াশাচ্ছন্ন। ঠিক কুয়াশাচ্ছন্ন জায়গাটাতেই সে এক মনে তাকিয়েছিল। কিছু যেন তাকে সেই দিকে তাকিয়ে থাকতে বাধ্য করে রেখেছে। তার একটু সামনে যে দাঁড়িয়ে আছে তার পরনে একটা লম্বা কালো কোট আর মাথায় একটা বড় টুপি। সেই ছায়ামূর্তির এক মুখ বড় দাড়ি। নরেশ ও করমচাঁদ পাথরের মতো স্থির হয়ে গেল। তারা দেখল সেই ছায়ামূর্তি তাদের দিকে পিঠ করে চলে গেল। সেই কুয়াশাচ্ছন্ন ছাউনিটাই তার গন্তব্য। সেখানে গিয়ে বেঞ্চে বসে রেলিংয়ে পা রেখে সামনের জঙ্গলের দিকে তাকালো সেই ছায়ামূর্তি। দেখে মনে হলো যেন সেই ছায়ামূর্তি এই রাতটা উপভোগ করছে। সেখানকার বাতাস আস্তে আস্তে ভারী হয়ে এলো। করমচাঁদ এসব দেখে থরথর করে কাঁপতে লাগলো। সে বুঝতে পারল এটাই হলো সেই নবাবের ভূত।
যেটার কথা সে এতদিন শুনে এসেছে, কিন্তু এতদিন বিশ্বাস করেনি। এমনকি তার স্ত্রী আজ সকালেই তাকে সাবধান করে দিয়েছিল এই বিষয়ে। তারপর সেই ছায়ামূর্তি উঠে দাঁড়ালো। হাঁটতে 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 রাতের অন্ধকারে সেই ছায়ামূর্তি উধাও হয়ে গেল। এতক্ষণ তার সামনে কি কি ঘটে গেল সেটা যেন বিশ্বাসই করতে পারছে না করমচাঁদ। সে তার সঙ্গী নরেশের দিকে তাকিয়ে দেখল নরেশ ঘটনার আকস্মিকতায় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে। সেই রাতের পর কেউ আর কোনো দিনের জন্য করমচাঁদ আর নরেশকে দেখতে পায়নি। সবাই এটা ভেবে নিয়েছে যে করমচাঁদ আর নরেশকেও টেনে নিয়ে গেছে নবাব। ঘড়িতে বাজে রাত 10:30। হেমরাজ পুরনো বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় কম্পিউটার রুমে বসে কাজ করছিল। হিমাচল প্রদেশের এই ঠান্ডায় মানুষের খুব কাজ না থাকলে এত রাত পর্যন্ত কেউ কাজ করে না। সেই কারণে কম্পিউটার রুমটা পুরো ফাঁকা ছিল, যেন একটা পিন পড়লেও আওয়াজ হবে। হেমরাজ কোনোদিন এত রাত পর্যন্ত কাজ করেনি, কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ করার জন্য তাকে এত রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। এই সংস্থার পরিচালক আজ খুব সকালবেলা দিল্লি চলে গেছেন একটা গুরুত্বপূর্ণ কাজের মিটিংয়ের জন্য। পরিচালক যাওয়ার আগে তাকে অনেকগুলি কাজ দিয়ে গেছেন, যেগুলো করতে করতে কখন যে এত রাত হয়ে গেছে সেটা হেমরাজ বুঝতে পারেনি। প্রায় সব কাজ হয়ে গেলেও এখনো 3টে জরুরি চিঠি তাকে কম্পিউটারে লিখতে হবে, আর সেগুলোর প্রিন্ট আউট বার করতে হবে। হেমরাজ ক্যাম্পাসের সরকারি আবাসনে থাকে, তাই রাত্রি হলেও তার খুব একটা এসে যায় না। তাই সেই দিকে মাথা না ঘামিয়ে সে এক মনে কাজ করতে থাকে। সে মন দিয়ে কাজ করছিল। ঠিক সেই সময় কোনো কিছুর শব্দে সে অন্যমনস্ক হয়ে যায়। হেমরাজের মনে হলো কেউ যেন তার কম্পিউটার রুমটার দিকে এগিয়ে আসছে। প্রথমে সে ভাবল চৌকিদার হতে পারে, কারণ এত রাত পর্যন্ত পুরনো বিল্ডিংয়ে চৌকিদার ছাড়া আর কেউ কাজ করে না, এবং একটা রুমে আলো জ্বলছে দেখে চৌকিদার এই দিকে আসতেও পারে। আবার হেমরাজ যখন উপরে উঠেছিল তখন সে লক্ষ্য করেছিল যে চৌকিদার সেখানে ছিল না। সেই জন্য হয়তো একবার সমস্তটা দেখতে এসেছে। সে তাই অন্যমনস্ক হয়ে দরজার দিকে তাকিয়ে কিছুক্ষণ বসে রইল। কিন্তু অনেকক্ষণ হয়ে যাবার পরও যখন কেউ এলো না, তখন হেমরাজ একটু ভয় পেয়ে গেল। কারণ এই নিঝুম নিস্তব্ধতা, যেখানে একটা পিন পড়লেও আওয়াজ হবে, সেখানে স্পষ্ট শুনল কারুর পায়ের আওয়াজ, অথচ কেউ এলো না। কিছুদিন আগেই সে শুনেছে 2জন চৌকিদার নাকি নিখোঁজ হয়ে গেছে, কিন্তু সে আধুনিক ছিল, তার মনে ভূত নামক কিছুর জায়গা ছিল না। আর সব থেকে বড় কথা হলো সে এই জায়গাতে বড় হয়েছে, সুতরাং এখানে সবার মুখে নবাবের ডাকের গল্প শুনলেও সে তার এই 25 বছরের জীবনে একবারের জন্য এমন কিছু লক্ষ্য করেনি যেটার জন্য সে ভয় পাবে। সে মনে সাহস নিয়ে একবার ডাকল, কে কে ওখানে? সামনে আসুন। কিন্তু কোনো প্রত্যুত্তর এলো না। হেমরাজ তাড়াতাড়ি করে তার কাজগুলো শেষ করতে লাগলো। সবেমাত্র 4টে লাইন টাইপ করেছে, তখন আবার সেই পায়ের আওয়াজটা হেমরাজ পেল। এবার আওয়াজটা আরো কাছ থেকে আসছে। এইবার সে নিশ্চিত হয়ে গেল এটা তার মনের ভুল নয়, কেউ সত্যি সত্যি তার দিকে এগিয়ে আসছে। কিন্তু কে আসছে এত রাতে? হিমাচল প্রদেশের
সেপ্টেম্বর মাসের ঠান্ডার মধ্যেও ঘাম দিচ্ছে হেমরাজের গা দিয়ে। সে একটু ভীত কণ্ঠে বলল, আমি এখানে আছি, ভেতরে এসো। কে? চৌকিদার? কিন্তু এবারেও কোনো উত্তর এলো না। সে ভাবল, যা হয় হোক, তাকে একবার বাইরে বেরিয়ে দেখতেই হবে কে আছে বাইরে। প্রায় ভয়ে ভয়ে হেমরাজ রুমের বাইরে বেরোল। বাইরে আসতেই একটা অন্ধকার অবয়ব দেখতে পেল। সেই অবয়ব হাতে একটা লাঠি নিয়ে আছে। এরকম হাড় হিম করা পরিবেশ, তার উপর বাইরের লাইটটা 2 দিন হলো খারাপ হয়েছে। একটা লাইট যদিও আছে, কিন্তু সেই আলোর এত জোর নেই যে সেই অবয়বের মুখটা দেখা যায়। অবয়বের মুখ দেখতে পেল না হেমরাজ। সে খানিকটা ভয়ই পেল। ভয় তার পা কাঁপতে শুরু করে দিয়েছে। সে জিজ্ঞাসা করল, কে? কে ওখানে? ওখানে কি করছো? বলেই সে জোরে চৌকিদারকে আবারও ডাকল। কিছুক্ষণ পর অবয়ব তার দিকে এগিয়ে আসে আর একটা ফিসফিসে কণ্ঠে তাকে উদ্দেশ্য করে বলে, এত রাতে এখানে কি করছেন সাহেব? এতক্ষণে হেমরাজ অন্ধকারে থাকা চেহারাটা দেখতে পেল। এটা তার সংস্থার চৌকিদার। এবার একটু নিশ্চিন্ত হলো হেমরাজ। সে চৌকিদারকে উদ্দেশ্য করে আমতা আমতা কণ্ঠে বলল, আমি এখানে কাজ করছি। তুমি এতক্ষণ কোথায় ছিলে? হ্যাঁ? চৌকিদার তাকে উত্তর করল, আমি হোস্টেলের সব ঘরগুলো একবার দেখে নিচ্ছিলাম। আমি যখন এখান দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম এই ঘরটায় আলো জ্বলছে, তাই ভাবলাম এই ঘরে কোনো চোর ঢুকেছে হয়তো, তাই দেখতে এলাম। হেমরাজ এবার একটু মনে স্বস্তি পেল। সে ভাবল, সে কি বোকামই না করেছে। সে একটা চোরকে ভূত ভেবে ভয় পাচ্ছিল। চৌকিদার তাকে আবারও ফিসফিস করে জিজ্ঞাসা করল, সাহেব, আপনি কি করছেন বললেন না তো? হেমরাজ সবে তাকে বলতে যাবে যে সে একটা গুরুত্বপূর্ণ কাজ করছিল, তখন সে লক্ষ্য করল কম্পিউটার রুম থেকে এতক্ষণ যে আওয়াজটা আসছিল, সেই আওয়াজটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। সে চৌকিদারকে উদ্দেশ্য করে বলল, মনে হয় এই ঘরে কেউ একটা আছে। মনে হয় সেই চোরটা এই ঘরে এসে লুকিয়ে আছে। চলুন তো দেখে আসি। চলুন দেখে আসি। এই কথাটা বলে চৌকিদার ঘরে প্রবেশ করল। তারপর ভালো করে দেখল চারদিক, কিন্তু কিচ্ছু দেখতে পেল না। তারপর সে হেমরাজকে বলল, এখানে কেউ নেই সাহেব, আপনি নিজে দেখে নিন না। হেমরাজ এতক্ষণ চৌকিদারের পিছনে ভয় পেয়ে দাঁড়িয়েছিল। এইবার চৌকিদারের এই কথা শুনে সে অবাক হয়ে গেল। এরকম হতেই পারে না। আমি নিজে এক্ষুনি শুনলাম যে কিছু একটা হলো। দাঁড়াও, আমি নিজে দেখছি। হেমরাজ যখন ঘরে প্রবেশ করল, তখন সে বুঝতে পারল চৌকিদার তাকে ভুল কিছুই বলেনি। সত্যি সেই ঘরটায় সে আর চৌকিদার ছাড়া কেউ ছিল না। এবার হেমরাজের চোখ গেল তার গুরুত্বপূর্ণ কাগজগুলোর দিকে, কিন্তু সেই কাগজগুলো ওখানে নেই। সে এগিয়ে তার বসার জায়গায় কাগজগুলো খুঁজতে যাবে, এমন সময় একটা বিকট হাসি শুনতে পায়। আর তার মনে হয় গোটা ঘরের পরিবেশ ভারী হয়ে উঠেছে। ছোট থেকে সে যে গল্পগুলো শুনেছে কিন্তু কোনোদিন বিশ্বাস করতে চায়নি, সেগুলো সাক্ষাৎ তার সামনে হচ্ছে। হেমরাজ পিছন ঘুরে তাকাতেই তার সারা শরীর যেন হিম হয়ে এলো। সে দেখল
তার কাগজগুলো পিছনে দাঁড়িয়ে থাকা চৌকিদারের হাতে, আর চৌকিদারের জামা কাপড়ের মধ্যে একটা বিশাল পরিবর্তন হয়েছে। সেই নবাবের গল্পের মতন তার পরনে একটা কালো কোট, তার মাথায় একটা সাহেবি টুপি। সেই চৌকিদার যেন আর চৌকিদার নেই, সে এখন নবাবে পরিণত হয়েছে। হেমরাজের দিকে তাকিয়ে সে বিকট হাসছে আর তার ফিসফিসে গলায় বলছে, সাহেব, এই কাগজটা কি আপনার? নেবেন? হেমরাজ লক্ষ্য করল চৌকিদারের মুখে একটা অদ্ভুত পরিবর্তন হতে শুরু করেছে। তার চোখগুলো বিকট লাল হয়ে যেতে লাগলো। তার মুখে একটা বিকট হাসি, যেটা একদম স্বাভাবিক নয়। হেমরাজ পালাতে লাগলো কোনোভাবে তার প্রাণটুকু বাঁচানোর জন্য। তার পালানোর সাথে সাথে চৌকিদারের হাসি। সে বলছে, যে কাজ তুই করছিস সেটা আমি কখনো সম্পূর্ণ হতে দেব না। হেমরাজ বুঝতে পারল না চৌকিদারের এই রকম পরিবর্তন কেন হলো। সে দৌড়তে দৌড়তে জঙ্গলের ভিতর চলে গেল। প্রাণ বাঁচানোর তাগিদে সে খেয়াল করল না সে গভীর একটা জঙ্গলে চলে যাচ্ছে, কেউ নেই। তারপর একটু জল খাওয়ার জন্য একটা পুকুরের কাছে গিয়ে পুকুরে মুখ দিয়ে জল খেতে লাগলো। পুকুরের ভিতর থেকে উঠে তার গলাটা টিপে ধরল। হেমরাজ অনেক চেষ্টা করলো নিজেকে বাঁচানোর, কিন্তু সে ওই হাত ছাড়াতে পারল না। সেই পুকুরের জলের গভীরে তলিয়ে গেল হেমরাজ। তারপর আর কেউ কোনোদিন হেমরাজকে দেখতে পায়নি। সেই রাতে হেমরাজ নবাবের শিকার হয়েছে। এভাবে বারবার হয় হেমরাজ নয় করমচাঁদ এভাবেই মারা যাচ্ছে। কিন্তু কেন বারবার নবাব সেই প্রাসাদের মানুষগুলোকে মারছে? কি শত্রুতা ছিল সেই মানুষগুলোর সাথে নবাবের? হেমরাজ সেদিন কি কাজ করছিল? আর চৌকিদার তার সাথে এমন ব্যবহার করলো কেন? কোন অদৃশ্য অবয়ব ঘুরে বেড়াচ্ছে এই সংস্থাকে কেন্দ্র করে? জানতে হলে শুনতে থাকুন নবাবের সেই ডাকের পরবর্তী পর্বগুলো।